সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আলোচনার বিষয় করোনা ও রাজনীতি। আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি এস.এম. কামাল হোসেন আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে আগস্ট মাস শোকের মাস। আর কদিন পরেই 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন সপরিবারে নির্মমভাবে নিহত হয়েছিলেন, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ সেগুলো যদি চিন্তা করি যে সবসময় তিনি মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই করোনাকালে, করোনার এই মহামারীর সময় বঙ্গবন্ধু সেই রাজনীতি, সেই নীতি আদর্শ আওয়ামী লীগ কতটা ধারণ করছে বা তার প্রাসঙ্গিকতা কতটা আপনি অনুধাবন করেন? আপনাকে ধন্যবাদ। বিএনপি যুগ্ম মহাসচিব আমার বন্ধু খায়রুল কবির খোকনকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুরুতেই বলেছেন আগস্ট মাস শুধু আমার জন্য নয়, বাঙালি জাতির জন্য এই মাসটা অত্যন্ত বেদনাদায়ক মাস। এই মাসটা বাঙালি জাতির কাছে একটি কালো মাস। এই মাসের 1975 সালের 15ই আগস্ট যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বাঙালি হাজার বছর ধরে যে স্বপ্ন দেখেছিল বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হবে, সেই স্বাধীন ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। সেই স্বাধীন ভূখণ্ডের প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বাঙালিদের কাছে যিনি ছিলেন শেষ ভরসার আশ্রয়স্থল, অনুপ্রেরণা, শক্তি, সাহস, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার সাথে তার সারা জীবনের অনুপ্রেরণা, সাহস, শক্তি মহিয়াসী নারী বেগম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে সেদিন আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা পাকিস্তানের এজেন্ট খন্দকার মুস্তাক গংরা এবং সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেড়ানক হিসাবে সেদিন বঙ্গবন্ধু এবং তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি এই দিনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আপনি যে কথাটা বলেছেন যে বঙ্গবন্ধু যেভাবে মানুষকে ভালোবাসতেন, দেখেন একটি উদাহরণ দেই আর কি। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফোস্ট বঙ্গবন্ধু যখন 1972 সালের 10ই জানুয়ারি তার স্বপ্নের বাংলাদেশে আসলেন, আসার পরে ডেভিড ফোস্ট তাকে প্রশ্ন করেছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান জান্তারা বঙ্গবন্ধুকে বিচারের নামে প্রহসন করে লাহোরের মিয়া আলী কারাগারে তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার কবর খোঁড়া হয়েছিল। এই বিষয়ে মিস্টার ডেভিড ফোস্ট বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, আপনি যখন জানলেন যে আপনার কবর খোঁড়া হয়েছে, তখন আপনার কার কথা বেশি মনে পড়েছিল? আপনার স্ত্রী সন্তানের কথা? বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, না, আমার দেশের কথা প্রথম মনে পড়েছিল, তারপর আমার স্ত্রী সন্তানদের কথা মনে পড়েছিল। আমার কাছে আমার দেশ এবং দেশের মানুষই হচ্ছে সবচেয়ে আপনজন, সবচেয়ে বেশি প্রিয়। বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি যখন দেশে আসলেন, তখন কিন্তু বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িতে ছুটে যাননি, তার স্ত্রী সন্তানদের কাছে যাননি। বঙ্গবন্ধু ছুটে গিয়েছিলেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, তার জনগণের কাছে ছুটে গিয়েছিলেন। এবং সেদিনের
আপনি টেলিভিশনের ফুটেজগুলো দেখেন, বঙ্গবন্ধু আবেগ আপ্লুত হয়ে একটা অবুঝ শিশুর মতো কেঁদেছিলেন এবং সেদিন বঙ্গবন্ধু একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে আমি একটি লাইন বলতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বাংলার মানুষের পেটে ভাত না থাকে। আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মানুষের মা বোনের পরনে কাপড় না থাকে। আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি বাংলার বেকার ছেলেরা কাজ না পায়। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, ধ্বংসস্তূপের উপরে দাঁড়ানো বাংলাদেশ, সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এবং বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক ভিত্তির উপর দেশটাকে দাঁড় করালেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আপনি যে কথাটা বলেছেন, দেখেন এই বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে ঠিক বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষ যাতে না খেয়ে থাকে। করোনা একটি বৈশ্বিক মহামারী, বিশ্ব নেতৃত্ব যখন থমকে দাঁড়িয়েছিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যখন হিমশিম খাচ্ছিল, সেই সময় বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা বাবার আদর্শকে বুকে ধারণ করে বাবার মতো এই বাংলাদেশে, তখন কিন্তু আপনি জানেন, আপনার সাংবাদিক আপনারা জানেন, সেদিন কিন্তু অপপ্রচার করা হয়েছিল যখন বৈশ্বিক মহামারী দেখা গেল প্রথম চোটে, যে 20 লক্ষ লোক না খেয়ে মারা যাবে। বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দিনরাত পরিশ্রম করে সততা সাহসিকতার সাথে, যাতে এই করোনার মধ্যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, মানুষ কর্মহীনে পড়বে, সেই সুযোগে মানুষ যাতে না খেয়ে মারা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে সেদিন কিন্তু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং আল্লাহর রহমতে আপনি দেখেছেন প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপেও কিন্তু একটি লোক না খেয়ে মারা যায়নি। আমি কথা প্রসঙ্গে বলতে চাই, মানুষ কি দুধে ভাতে আছে? দুধে ভাতে নাই, মানুষ কষ্টে আছে। তার বিরুদ্ধেও কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরাসরি দেখভালের কারণে কিন্তু একটি লোক না খেয়ে, এবং আমরা আওয়ামী লীগের কর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জননেত্রী শেখ হাসিনা যখন করোনার রোগী শনাক্ত হয় 8ই মার্চ, 9 মাস আমাদের কার্যনির্বাহী কমিটির সভা ডেকে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কৃষকের ধান কেটে দিয়েছি, অনেক জায়গা ধরুন ওই সময় কেউ করোনা রোগী মারা গেলে তার লাশ ঘর থেকে বেরোয় না। আমি কুমিল্লাতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে যুবদলের নাম বিএনপির একজন নেতা মারা গিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা তার লাশ নিয়ে দাফন করেছেন। এমনিভাবে নেত্রীর নির্দেশ আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এস এম কামাল হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। খায়রুল কবির খোকন, যেটি এস এম কামাল হোসেন বললেন যে আসলে করোনার এই মহামারীকালীন সময় রাজনীতিবিদদের কতটা কাছে পেয়েছে মানুষ, বা যে প্রত্যাশা ছিল তাদের, সেই প্রত্যাশিত সেবা বা প্রত্যাশিত সহযোগিতা কি পেয়েছে মানুষ? ধন্যবাদ আজকের এই টকশোতে আমাকে আমন্ত্রণ করার জন্য এসসিটিভিকে। আমার বিজ্ঞ আলোচক, সাবেক তুকুর ছাত্রনেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার বন্ধু এস এম কামাল হোসেন সাহেব, উপস্থিত সম্মানিত সঞ্চালক সাহেব, দর্শক শ্রোতাবৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ। আমি প্রথমে কামাল ভাইয়ের বক্তব্যকে একটু আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। তিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের উপকার এবং আমাদের সেক্টর কমান্ডার, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম সম্পর্কে বলেছেন যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এবং আন্তর্জাতিক চক্রের সাথে তিনি জড়িত ছিলেন। তারপরে বলেছেন যে উনি পাকিস্তানের এজেন্ট ছিলেন, এজেন্ট থেকে জড়িত ছিলেন। তো এই কথাটা আমি আজকে আমার বন্ধুর কাছ থেকে এটা আমি প্রমাণ চাই। তিনি এত বছর পরে হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, যেটা একটা মীমাংসিত বিষয় এই দেশের যে মানুষকে, পৃথিবীর মানুষ জানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগেরই নেতা আমাদের খন্দকার মুস্তাক সাহেব কীভাবে সেই ঘটনা ঘটিয়েছেন সেটা আমরা সবাই জানি। সেই ইতিহাস আমরা বাংলাদেশের মানুষ জানে কী ঘটনা ঘটেছিল, এবং সেই মুস্তাকের সাহেবের
সেই মন্ত্রী পরিষদে 31 জন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সেই শেখ মুজিবের রক্তের উপর দিয়ে গিয়ে তারা মন্ত্রিত্ব গ্রহণ করেছিল। এবং সেই যে এসটি ইমাম প্রয়াত তিনি সেদিন সেই মোস্তাকের যে মন্ত্রিসভা হয়েছিল সেই মন্ত্রিসভার যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেখানে কিন্তু সমস্ত নেতারাই গিয়েছিলেন, অনেক সামরিক বাহিনীর নেতা, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন উপস্থিত হননি এবং তিনি সেনা উপপ্রধানের দায়িত্বে ছিলেন এবং তখন সেনাবাহিনীর দায়িত্বে প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ, আমরা জানি বীরুত্তম তিনি ছিলেন, এবং আমাদের বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার এবং আমাদের নৌবাহিনীর প্রধান ছিলেন আরেকজন। তো তারা সেদিন সবাইকে সিলেক্ট করেছেন, আমরা তো সবাই জানি সেদিন মোস্তাককে স্যালুট করেছেন, তাকে তার নেতৃত্ব মেনে নিয়েছেন। তো সেখানে তো জিয়াউর রহমান তো সেখানে কোনো দায়িত্বই ছিলেন না, তো সেখানে কীভাবে তিনি ষড়যন্ত্র করবেন? এবং তার বিচার হয়েছে, শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তার সাজা হয়েছে, তার ফাঁসি হয়েছে, অনেকে পলাতক রয়েছে। তো এতদিন পরে এসে তার নামে একটি মামলা হয়নি। জিয়াউর রহমান এই শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ষড়যন্ত্রের সাথে ছিলেন, সেটা আজ পর্যন্ত হঠাৎ করে আজকে জিয়া রহমানের যে জনপ্রিয়তা এবং যে মৃত জিয়া মানে জীবিত জিয়া থেকে মৃত জিয়া যে অনেক আজকে যে জনপ্রিয় গ্রহণযোগ্য আওয়ামী লীগের যে আতঙ্ক এবং জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এটা তাদের বক্তৃতা এটা প্রমাণ হয়। কারণ তাদের তো কোনো রাজনীতি নাই, তারা এখন এতদিনের একটি 72 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তারা এখন দেউলিয়া হয়ে পড়েছে, এখন জনবিচ্ছিন্ন হয়ে তারা দিশে হয়ে পড়েছে। এখন তারা শুধু প্রতিদিনই শুধু বিএনপির বিরুদ্ধে বিষাদঘাত করছেন এবং বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বিএনপির গ্রহণযোগ্যতা নিয়ে তারা বিএনপির সম্পর্কে কথা বলছেন, কারণ তাদের রাজনীতি নাই। কারণ বিএনপি এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সর্বাপেক্ষিত একটি রাজনীতি দল, পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, পিছনের দরজা দিয়ে আসে না, প্রত্যক্ষ মানুষের ম্যান্ডেট রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। তাই বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় এবং বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে, জিয়া রহমানকে ভয় পায়। এই জন্য সারাক্ষণই তাদের জাতীয় এত সমস্যা যে এই সমস্যা রেখে, কারণ এই সমস্যা সমাধান করার কথা তারা বলেন না, কারণ যেহেতু তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিত নাই, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হন নাই। রাতের অন্ধকারে তারা বিনা ভোটে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন। 2019 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমরা দেখেছি কি হয়েছে, এটা গোটা বিশ্ব দেখেছে। সেই নির্বাচনে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এই জনগণকে বাইরে রেখে তারা প্রশাসন ব্যবহার করে, তারা পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তারা সেখানে রাষ্ট্রীয় তারা ভোট করেছে, সেটা সবাই জানে। তাহলে দেশ চালাচ্ছে আজকে তো আওয়ামী লীগ চালাচ্ছে না, তো রাজনীতিবিদরা চালাচ্ছে আজকে আমলারা, কারণ তাদের উপরে এখন তারা নিয়ন্ত্রণ করছে দেশ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে আমলাদের সাথে রাজনীতিবিদদের এবং আওয়ামী লীগের দ্বন্দ্বদশা দেখতে পাচ্ছি, কারণ মানুষের ভোটাধিকার আজকে কেড়ে নিয়েছে। যে ভোটাধিকারের জন্য, যে মত প্রকাশের জন্য, যে স্বাধীনতার জন্য, যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছিল আমাদের দেশের মানুষ, আজকে সেই আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল, সেই আওয়ামী লীগ আজকে সেই জনগণের মৌলিক অধিকার আজকে হরণ করেছে। আজকে সুশাসন নাই, গুড গভর্নেন্স নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আজকে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই, গুম, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ আজকে প্রতিনিয়ত আজকে জাতীয় গণমাধ্যমগুলো দেখতে পাচ্ছি। এই যে সরকার আজকে ব্যর্থতা রাখার জন্য তারা শুধু বিএনপির বিরুদ্ধে বিষাদঘাত করছে। আমি আজকে এই কথাটা এই জন্য বলতে চাই যে আজকের দিনে আমরা চেয়েছিলাম যে আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের প্রিয় নেত্রী, বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, আমাদের বেগম খালেদা জিয়া, যে গণতন্ত্র যেখানে তিনি সংসদীয় গণতন্ত্র উত্তরণ করিয়েছেন, সেই বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে তিনি একাধিকবার আমাদের শেখ মুজিবের হত্যাকাণ্ডের ব্যাপারে নিন্দা করেছেন এবং তিনি শোক জানিয়েছেন, একাধিকবার করেছেন, আমরা দেখেছি। সেখানে আমাদের দণ্ডতা নেই, আমরা কোনোদিনই বলি না, আমরা তো কোনোদিন বলি না যে জিয়াউর রহমান মারা যাওয়ার 17 দিন আগে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসছেন, তিনি দেশে আসার কারণে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, সেই কথা তো আমরা কোনোদিন বলি না। আমরা কোনোদিন বলি না যে হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত, আমরা কথা বলবো না। তো আজকে কেন বলা হবে যে জিয়া রহমান? আবার শুনবো আপনার কাছে এসে, এটা খুব দুঃখজনক, এটা অবশ্যই প্রমাণ দিতে হবে, এটা প্রত্যাহার করতে হবে। আমরা কোনোদিন অবাস্তব এবং যুক্তি ছাড়া, তথ্য ছাড়া আমরা কোনো বক্তব্য আপনার কাছে আবার আসবো আমি। এটিউ তাজ রহমান, দর্শক আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং প্রেসিডিয়াম সদস্য এটিউ তাজ রহমান। তাজ রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে করোনার সময় করোনা ও রাজনীতি, আসলে যেটি খায়রুল কবির খোকন বললেন যে দেশ রাজনীতিবিদরা চালাচ্ছেন না, বা করোনার সময় রাজনীতিবিদদের যে সেবা পাওয়ার কথা, জনমানুষের কাছে তাদের যে একটি সেবা থাকে বা মানুষ যেটা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত জায়গায় কি রাজনীতিবিদরা কাজ করতে পেরেছেন গত 1.5 বছরে? ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচক আমাদের
কামাল ভাই এবং খায়রুল কবির খোকন ভাই এবং আপনার দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, খায়রুল কবির খোকনের একটি কথার সূত্র আমি ধরে বলি যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রাজনীতিবিদদের উপরে থাকে, সেই রাজনীতিবিদ যারা আমরা এই তিনজন এখানে আছি, আমরা সেই আশা আকাঙ্ক্ষা কতটুকু মানুষকে দিতে পারছি এই করোনায়। ঠিকই কথার সূত্র ধরে বলি, আমরা তো বিরোধী টিভির থেকে যারা আছি যতটুকু করার আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সরকার থেকে কিন্তু এখন আমলাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ত্রাণ কার্যক্রম, মনিটরিং এবং ডিস্ট্রিবিউশন, যেখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী একজন সংসদ সদস্য সচিবের উপরে হন। এই সংসদ সদস্য ডিস্ট্রিক্টের ডিসির সাথে বসে, ডিসি চেয়ারে বসেন, প্রিসাইডিং চেয়ারে পাশে বসে সংসদ সদস্য বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু আলাপ করব। সেই জায়গায় সেই সংসদ সদস্য যে দলেরই হোক, বেশি তো মেজরিটি আওয়ামী লীগেরই, ওনারা কি করে সেখানে মানুষের কাছে ত্রাণ দিবেন, মানুষের কাছে সাহায্য দিবেন, দিতে হবে আমলাদের মাধ্যমে। তা আবার সচিবকে প্রদান করে দেওয়া হয়েছে। সচিব একবারও যান কি না জানি না, সচিব আবার উপসচিবকে দিয়ে দেওয়া হয়েছে যে জেলাতে আপনি এগুলো মনিটরিং করেন। যে জায়গায় আমরা রাজনীতিবিদ তিনটি দলে যে তিনজনই আছি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি করে উঠে আসা, সবাই যার যার দল থেকে আমরা রাজপথের আন্দোলন করে ছাত্র রাজনীতি থেকে এতটুকু এসেছি। আমাদের মানুষের সাথে আত্মার সম্পর্ক, আমাদের দলের সাথে অনুভূতির সম্পর্ক। আমরা মনে করি মানুষকে এই সংগঠক, আমরা যারা তিনজন এখানে তিনজনই সংগঠক, আমরা হঠাৎ করে জুড়ে এসে একটা রাজনৈতিক দলে বসে নাই, আমরা রাজনীতি করে রাজপথ থেকে এসে আসছে মানুষের সেবা করার মনোভাব নিয়ে। কিন্তু আমলারা কিন্তু মানুষের সেবা করার মনোভাব, তাদের মানুষের কাছে জবাবদিহিতা নাই, সাংবিধানিক জবাবদিহিতা নাই, রাজনৈতিক জবাবদিহিতা নাই, সামাজিক জবাবদিহিতা নাই। এই আমলারা এখন ডিস্ট্রিবিউশনে বেশি আছে, সেটা স্বীকার করে নিচ্ছি। বিরোধী দল হিসাবে সংসদে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় জি এম কাদের সাহেব বারবার বলে আসছেন, আমাদের বাকি সিনিয়ররা বলছেন যে এখন আমলারা আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে যাচ্ছে। আমলারা আমাদের সাথে থাকবে, আমলাদেরকে বাদ দিয়ে কোনো প্রশাসন সরকার চালানো সম্ভব নয়। কিন্তু আমলাদেরকে ফোর ফ্রন্টে লিডিং কে দেওয়াটা ঠিক না। পৃথিবীর কোনো দেশই নাই, রাজনৈতিক দলের নেতারাই কিন্তু, যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে তারাই এটা লিডিং এ থাকে, ড্রাইভিং ফোর্সে থাকে, তাদের পিছনে আমলারা একসাথে মিলেই জয়েন্টলি করতে হবে। বিরোধী দলকে সুযোগ দিতে হবে যদি মানুষের সেবা করতে চান। এখানে এই করোনাতে কিন্তু বৈশ্বিক মহামারীতে এখানে রাজনীতি কোনো সুযোগ নাই। তারপর আমাদের দেশে রাজনীতি চলছে, বক্তব্য পাল্টা বক্তব্য, এক সকালে এক মহাসচিব একটা বলেন, আরেকজন সাধারণ সম্পাদক বিকালে বলেন। মানুষ এখন চাচ্ছে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য, সরকার সেখানে গণ ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন কতটুকু আসছে, কতটুকু দেওয়া হলো, কতটুকু আসবে এই মাসে, কতটুকু আগামীতে দেওয়া হবে, মানুষ সেটা চাচ্ছে, সেটা জানতে চাচ্ছে আপনাদের মিডিয়ার কাছ থেকে। আমরা রাজনৈতিক দলগুলো সেখানে এসে যদি একটা রাজনৈতিক দল আর একটা রাজনীতিকের সেই বিষাদাগার করি, আবার পুরানো এশিয়াত কাসন্দি টানি, তাহলে মানুষ কিন্তু আমাদের উপরেই থেকে আস্থা হারিয়ে ফেলবে। এই সুযোগটা কিন্তু আমরা নিচ্ছে, এবং আমরারা নিচ্ছে বলেই তাই আজকে রাজনৈতিক দলগুলো আমরা দূরে সরে আছি। আমাদের সেখান থেকে দিতে হবে। আজকে ভ্যাকসিনের জন্য গণ ভ্যাকসিন শুরু করছে, কালকে রাত্রে 9টা পর্যন্ত ভ্যাকসিনের সুরক্ষা যেটা অ্যাপে আপনার 2,50,00,000 লোক নিবন্ধিত করেছেন। আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে 1,86,00,000 লোক, 70 লাখ আমাদের হাতে আছে। এখন আমাদের প্রতি মিনিটে এভরি মিনিট 5,000 লোক নিবন্ধন করছে। এখন প্রতি 24 ঘন্টা কতজন লোক নিবন্ধন করছে? আমাদের ভ্যাকসিন অগাস্ট এবং সেপ্টেম্বর মিলে আসবে 1,04,00,000 ভ্যাকসিন আসবে শুধু। আমাদের এই মানুষগুলোতে বাকি ভ্যাকসিন দিব কোত্থেকে? সরকার বলছেন 7 কোটি ভ্যাকসিন আসবে তা নভেম্বরের মধ্যে। এখন নিবন্ধিত করে আপনি গণটিকা দিলেন, সেগুলো কন্ট্রোল করবেন কিভাবে? আপনার এই 1,04,00,000 তো আপনার হবে না। তাও আবার প্রত্যেকটা 1,04,00,000 কোভ্যাক্স, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, ইউনাইটেড নেশন WHO এর মাধ্যমে কোভ্যাক্স এর মাধ্যমে আসতেছে। এটা কিনা না, কিনাটা 1.5 কোটি চাইনিজ থেকে যেটা আসছে তার 70 লাখ পেয়েছি, বাকিটা এই মাসে আসবে। আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না, সবাইকে দিতে পারবো না। আমাদের ভ্যাকসিন রেটিং ওয়ার্ল্ডের যে টাস্ক ফোর্স করা হয়েছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং WHO মিলে যে টাস্ক ফোর্স করা হয়েছে, সেটার তথ্য অনুযায়ী আপনার এখানে বসার আগে দেখলাম 0.11% আমরা এখনো ভ্যাকসিন দিচ্ছি, যেখানে ইন্ডিয়া আমাদের অনেক উপরে 0.19 আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান অনেক অ্যাডভান্স আছে সেই ভ্যাকসিনেশনে। আমাদের যদি 2011 এর মধ্যে ভ্যাকসিনেশন করতে হয় 40% পপুলেশনকে, আপনাকে ভ্যাকসিনের রেট নিয়ে চলে যেতে হবে 0.35-এ। আর যদি 60% করতে হয় 0.49-এ নিয়ে যেতে হবে। সেটা করব কিভাবে? সেটার জন্য সবাই একসাথে বসতে হবে। বিরোধী দল সেই জায়গায় আমরা সহযোগিতা করব সরকারকে, সরকার বলবে বলে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মানুষকে এই দুর্দিনে সবাই মিলে একসাথে করে হসপিটালে জায়গা, যদি জায়গা থাকে, অক্সিজেন নাই, অক্সিজেন থাকলে ডাক্তার নাই, ডাক্তার থাকলে নার্স নাই, সেগুলো কিভাবে সমাধান হবে? এটা আলোচনায় আসি। কেন এই পুরোনো জিনিস নিয়ে আমরা এখন জাতিকে আবার ডিভাইড করব আমি বুঝতে পারি না।
আমি মনে করি জাতিকে এই মুহূর্তে করোনার সেবা দেওয়া উচিত রাজনৈতিক দলগুলা। তাজুর রহমান, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এস এম কামাল হোসেন, দুটি বিষয়, যেটি একটি খায়রুল কবির খোকন উল্লেখ করেছেন যে বিএনপি তেমন কোনো প্রশ্ন করা লাগবে না, আমি ওনারা যা বলছেন আমি উত্তর দিচ্ছি আর কি, উত্তরগুলো দিয়ে নেই। যেমন তার সাহেব বলেছেন ডিভাইডেড রোল এই সময় আলোচনা করা, আমি ওনার সাথে একমত আলোচনা, কিন্তু এই মাসটা তো আগস্ট মাস, এই মাসটা গোটা জাতি রক্তক্ষরণ হচ্ছে। আগস্ট মাসে যা হারিয়েছে, আগস্ট মাসে ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করেনি, বাংলাদেশকে হত্যা করেছে। কারণ শেখ মুজিব বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ আর বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। এই আগস্ট মাসে বাংলাদেশকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই যে শক্তিটি স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই শক্তি এখনও আছেন। দেশ তো ওই সময় থেকেই একটা অংশ বিরোধিতা করেছেন। বঙ্গবন্ধু যখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করছেন তখন ওই শক্তি মুসলিম বাংলার স্লোগান দিয়েছেন, পাটের গুদামে আগুন দিয়েছেন, ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিরে গুলি করে হত্যা করেছেন, রেল লাইন উপড়ে ফেলেছেন। ওই শক্তি তো মুসলিম বাংলার স্লোগান দিয়ে থানা লুট করেছেন এই অতি বিপ্লবীরাই মিলে এবং মুসলিম লীগেরা মিলে পরাজিত। সেই শক্তির তো ধারাবাহিকতা আছে। আমি যেটা বলতে চাই, হ্যাঁ ভ্যাকসিন নিয়ে আলোচনা করা উচিত, ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন হবে, আমি এই উত্তরটা পরে দেব। আমার বন্ধু খায়রুল কবির খোকন বললেন যে জিয়াউর রহমান জড়িত, আমি ওনাদের নেতা ছিলেন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। উনি একটা বই লিখেছেন, সেই বইয়ের 33 পৃষ্ঠায় উনি বলেছেন বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়ার নিবিড় সংযোগ চালিয়ে যেতেন বলে ধারণা করেছেন। তার বইয়ের 33 পৃষ্ঠায় মওদুদ সাহেব লিখেছেন, ইট সিমস দ্যাট জিয়া অলসো মেনটেন ক্লোজ লিঙ্ক উইথ অফিসার্স দ্যাট কিল্ড মুজিব। মওদুদ আহমেদের বইয়ে লেখা। আমি আর একটা বলি, উনি বঙ্গবন্ধুর খুনিরা, আমি খুনিদের কথা বাদ দিলাম যে তারা হয়তো বলতে পারে, আমার একটা প্রশ্নের উত্তর দিক। খন্দকার মুস্তাক আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগের একটি অংশ চক্রান্ত করেছে, আমি একমত। কিন্তু খন্দকার মুস্তাক অধ্যাদেশ দিলেন, সেই অধ্যাদেশটা আইন হিসাবে 79-এর পার্লামেন্টে কে পাশ করলো? 79-এর পার্লামেন্টটা ছিল, জিয়াউর রহমান সাহেব যদি বলতেন আজকে সূর্য কোন দিকতে উঠেছেন, বলে স্যার আপনি বলেন, উনি বলতেন সূর্য আজকে পশ্চিম দিকতে উঠছে, বলে স্যার ঠিক বলছেন। সেই পার্লামেন্টে আইন হিসাবে পাশ হলো যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না। সেই পার্লামেন্টে 3 জন বিরোধী দলের সংসদ, সুরজিৎ সেনগুপ্ত, মিজানুর রহমান চৌধুরী, সুধাংশু শেখর হালদার প্রতিবাদ করতে দাঁড়িয়েছিলেন, কথা বলতে দেয়নি। তারপরে এক পর্যায়ে দাঁড়িয়ে তারা বলেছিলেন, মাননীয় স্পিকার, আজকে যে জঘন্য এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা যে পবিত্র সংসদ, সেই সংসদে যে কালো আইন পাশ করলেন, পৃথিবীর জঘন্যতম আইন পাশ করলেন, একদিন 207-এর জোরে একদিন আপনারাও 7 জনে পরিণত হবেন। এই আইনটা ওইখানে পাশ হয়েছিল জিয়া এবং বঙ্গবন্ধুর খুনিদের, জিয়া থেকে খালেদা জিয়া রাজনৈতিকভাবে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমি এক এক করে বলতে পারি, যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকে, হ্যাঁ উনি বলেছেন যখন মুস্তাক প্রেসিডেন্ট হইল জিয়াউর রহমান এবং আবু সাইদ, উনি যে বললেন জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা, জিয়াউর রহমান, আমি একটু বলি, 79-এর 5 এপ্রিল খুনিদের ইন্ডেমনিটি পাশ করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর রাজাকার নিয়ে অবৈধ বিএনপি রাজনৈতিক দল গঠন করেন। 1979-এর যুদ্ধ গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনেন। 1977 সালে 22 অবৈধ সংবিধান কর্তন করেন। আপনি যেটা বললেন আমার বন্ধু খায়রুল কবির খোকন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। 79-এর যে রাষ্ট্রপতি ইলেকশন করছেন, সেই ইলেকশন উনি করতে পারেন না।
সামরিক বাহিনীর মানে সামরিক আইনের আর্মি রেগুলেশনের 226 এবং 293 ধারা মতে জিয়া রহমান এটা পারে না। এই কারণে জিয়া রহমান ব্যাক ডেটে এরশাদ সাহেবকে সেনাবাহিনী প্রদান করেছিলেন। এটা আমার কথা না, ইতিহাস বলে। জিয়া রহমান যে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, এটা অনেক তথ্য উপথ্য আমি আপনাদের সামনে বলতে পারি। আর ভ্যাকসিনের কথা বললে আপনি দেখেছেন মানুষ উৎসব মুখর পরিবেশে ভ্যাকসিন নিচ্ছেন আজকেও, কিন্তু যারা রেজিস্ট্রেশন হয়েছে তাদেরও ভ্যাকসিন দিচ্ছেন। এবং এই 15 আগস্টের আগে 54 লক্ষ ভ্যাকসিন আসছেন। এবং তাজভাই যেটা ইনফরমেশন দিলে হয়তো তার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। তাজ রহমান যেটা জানতে চাচ্ছিলেন যে আসলে ভ্যাকসিনের যোগান ঠিক থাকবে কিনা? ভ্যাকসিনের যোগান ইনশাল্লাহ ঠিক থাকবে। আপনি দেখেন আজকে যেটা আপনি বলেছেন, আমাদের রাজনৈতিক বিদদের দায়িত্ব কি? মানুষের পাশে দাঁড়ানো। আজকে বড় কাজটা হচ্ছে আমাদের সকলকে, মানুষকে সচেতন করা, মাস্ক পরা। মাস্ক যদি পড়ে তাহলে 80% লোকের সম্ভাবনা নাই এই বৈশ্বিক মহামারী আক্রান্ত করার। আর একটা বলছেন উনি, দুইজনে বলেছেন যে আমলা নির্ভরশীল এই সরকার। বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র রাজনীতিবিদ হচ্ছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, রাজনীতিবিদ ছিলেন না। নস্টাল রাজনীতিবিদ, পরাজিত মুসলিম লীগাররা আর সুবিধাবাদী টাউটরা আর অতি বিপ্লবীরা মিলে জিয়া রহমানকে রাজনীতি মেনেছেন। সামরিক বেসামরিক আমলারা দেশ পরিচালনা করেছেন। শেখ হাসিনাই একমাত্র রাজনীতিবিদ যিনি ছাত্র জীবন থেকে স্লোগান দিতে দিতে খালি বঙ্গবন্ধুর মেয়ের, এটা তার বড় অহংকার, কিন্তু তার আপাদ মস্তক সে রাজনীতিবিদ। সে 69-এর স্লোগান দিয়েছে, জাগো জাগো বাঙালি জাগো, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা ঠেক যমুনা। এই স্লোগান দিয়েছে, ছাত্র মিছিলের নেতৃত্ব দিয়েছে। শেখ হাসিনা হচ্ছে রাজনীতি। আরেকটা কথা বললেন, এই যে সরকারি সাহায্য, এটি এমপির কিন্তু দায়িত্ব না। এমপি তদারকি করবেন। আপনি বিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এগুলো নির্ধারিত। সরকারি যে সাহায্যগুলো যাবে এইটা, কারণ এই বৈশ্বিক মহামারী এটা কিন্তু সবচেয়ে বড় মহামারী, বড় সংকট। এই বড় সংকটের সময় আমাদের কাজ কি? সবাই সর্বাত্মকভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আমলা যেটা বলেন, ডিসি টিওনো এবং অন্যান্য কর্মকর্তারা সরকারি সাহায্যগুলো দিচ্ছেন। আর দলীয়ভাবে আমাদের নেতাকর্মীরা, চেয়ারম্যানরা, এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা নিজেরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। নাহলে সম্ভব না। তার সাহেব তো জানে, তাদের নেতা এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল তখন বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমরা কি এরশাদ সাহেবের একাই দেশটাকে সেদিন সামাল দিয়েছিল? সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিরোধী দল ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আপনি কি কয়, রুটি বানানোর কারখানা হয়ে গেছিল। আমরা মানুষের পাশে গিয়ে আমরা বিরোধী দল রাজনৈতিক দলের নেতারা মানুষের পাশে না দাঁড়িয়ে ওই যে সরকারি ত্রাণ যেটা দিচ্ছে ওইটা ডিসিএসপি কেন দিচ্ছে? সেটা দেখে আওয়ামী লীগের এমপি দিলে কইতেন যে আওয়ামী লীগের এমপিরা সব। এস এম কামাল হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। খালিল খোকন, যেটি এস এম কামাল হোসেন সেই 88 বন্যার কথা উল্লেখ করেন, তখন সবাই দলমত নির্বিশেষে সবাই দাঁড়িয়েছিল। এই করোনার মহামারীতে কিন্তু সেটি আমি ওই ঠিক দেখা আছে। যাচ্ছে। হ্যাঁ, আমি আমার কামাল সাহেবের ওই শেষের বক্তব্যটা থেকে একটু আমি তা একটু স্মরণ করে দিতে চাই। তিনি যে কথাটি বললেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম সম্পর্কে, যিনি যে কথাটি বলছেন শেষের দিকে, যে একাধিক প্রমাণ আছে যে নিজের সম্পৃক্ততা ছিলেন। ঠিক আছে, তর্কের খাতিরে যদি ধরে নিলাম, যদি তার থাকে এত বছরের মধ্যে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, বা তাকে আইনের আওতায় নেওয়া হলো না, বা তার বিরুদ্ধে কোনো মামলা করা বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, যদি সম্পৃক্ত হতো আর কি, তার মতো দেখি নাই কোথাও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। বা এখানে দেখলাম যেটা সর্বজন স্বীকৃত, দেশবাসী জানেছে, নাম জানে সবাই, কারা জড়িত, কারা সম্পৃক্ত ছিল, তাদের ফাঁসি হয়েছে, তারা অনেক পলাতক রয়েছে, এটা দেশবাসী গোটা পৃথিবী জানে। এখন এতদিন পরে আমাদের
কামাল সাহেবরা বলে মানে কথা বলে উনি সাংগঠনিক সম্মত দায়িত্বে আসছেন, আগামী দিনে তিনি বড় যুগ্ম মহাসচিব হবেন, আরও বড় দায়িত্বে যাবেন, যাওয়ার জন্য এখন একটু বেশি বিএনপির বিরুদ্ধে বলতে পারলে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে বলে তাদের প্রমোশন হয়, আমরা দেখি তো এটা। তো যাই, ঠিক আছে, কিন্তু সেটা যুক্তি থাকতে হবে। উইদাউট যুক্তি ছাড়া, তথ্য ছাড়া এই ধরনের বক্তব্য জনগণ কিন্তু গ্রহণ করবে না, কারণ জনগণ এটা ভালো করে জানে জিয়া রহমানকে কী ছিলেন, জিয়া রহমান কোন প্রেক্ষাপটে তিনি দায়িত্ব নিয়েছিলেন। বাকশালী কাহিনী তো আমরা সবাই জানি, 72 থেকে 72 কী হয়েছিল, মানে 13 মিনিটের মাথায় আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আমরা সবাই এইসব কাহিনী জানি। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে দেশে গণতন্ত্রের হত্যা, আওয়ামী লীগও মানে বিলুপ্ত করা হয়েছিল, সেখানে জিয়া রহমানই কিন্তু এই আওয়ামী লীগকে, আজকে আওয়ামী লীগ যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন, জিয়া রহমানই কিন্তু পুনর্জীবিত করেছিলেন আওয়ামী লীগকে এই বহুদলীয় গণতন্ত্র দিয়ে। দেশে তো এক ব্যক্তির এক শাসন ছিল, বাকশাল। তো বাকশাল মানে মানুষের মুখের শাল, তখন মানুষের তো তখন কী হয়েছিল আমরা জানি, সেই কাহিনী, সেগুলো ওদিকে যেতে চায় না। তো সেগুলো জনগণই সেটা বিচার করবেন, কারণ এই জন্যই তারা ভয় পায় আগামীতে, কারণ যেহেতু জনগণের তারা নির্বাচিত বা জনগণের দ্বারা নির্বাচিত নাই, হয়ে আসেন নাই, যার জনগণকে তার দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই। কারণ এরা তো যখন নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, জাতীয় প্রতিষ্ঠানগুলি এবং সমস্ত কিছু দলীয়করণ করে ফেলেছেন, এবং আগামী এনআইডি কার্ডও তারা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে গেছেন। আগামী দিনে তারা আরও ঘরে বসে থেকে তারা বুটছড়ি মেশিন, তারা সেই দিয়ে ইভিএম দিয়ে তারা জিতে যাবে। তো ঠিক আছে, দেখি এবার জনগণ সিদ্ধান্ত নেবেন, আগামী দিনে তারা আবার একই পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান। যাই হোক, আজকে দেশের যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, যেটা হলো যে কোভিড-19-এর কারণে গোটা বিশ্ব আজকে স্থবির, একটা ডেডলক কলাপস হয়ে আছে। সেখানে প্রতিদিন মানুষ, আজকে 14 দিন যাবৎ 200-র উপরেই মানুষ মারা, 268 পর্যন্ত মানুষ সর্বোচ্চ, এবং গতকালকে বোধহয় সেকেন্ড হাইয়েস্ট হয়েছে, মানে 261 বোধহয় হয়েছিল। তো আজকে বোধহয় অনেক, গতকালকে বোধহয় হয়েছে 241। তো প্রতিদিন কিন্তু প্রায় 13-14 লাখ আক্রান্ত হয়েছে, এবং আমাদের প্রতিদিনই মানুষ, হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে গ্রামে গঞ্জে। সঠিক তথ্য, এটা সরকারি তথ্য মানে অনুযায়ী, কিন্তু বেসরকারি বা উপসরকারি নিয়ে প্রচুর লোক মৃত্যুবরণ করছে, আক্রান্ত হচ্ছে। তো সেখানে সেই সঠিক তথ্য আমরা দেখতে পাচ্ছি না। আজকে যে গণটিকায় দেশব্যাপী যে গণহয়রানি, গণপ্রতারণা চলছে, আজকে যে দেখলাম যে ওই যে গণটিকা দেওয়ার নামে যেভাবে হাজার হাজার মানুষ লাইন দিয়ে তারা ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু টিকা দিতে ব্যর্থ হয়ে সেখানে ফিরে গিয়েছে। তার দেখেছি স্বাস্থ্যবিধি মানা হয়নি, সেখানে গা লেগে দাঁড়িয়েছিল, তাকে সেখানে আমরা দেখেছি যে কি বিশৃঙ্খল পরিস্থিতি, দলীয়করণ করা হয়েছে, অনেক জায়গায় টোকেন দেওয়া হয়েছে, কাউন্সিলর টোকেন দিয়েছে। সেখানে দেখা যায় যে মাত্র মানে হয়তো সর্বোচ্চ 300-350 মতো দেওয়া হয়েছে, 4-5 হাজার লোক জমায়েত হয়েছে কেন্দ্রগুলিতে। সেখানে দেখা যায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট ওয়ার্ডে যাবে, সেখানে প্রথম বলা হয়েছিল যে আইডি কার্ড নিয়ে গেলে সেখানে যে কেউ মানে টিকা দিতে পারবে, কিন্তু সেখানে দেখা যায় আইডি কার্ড নিয়ে যাওয়ার পরেও সেখানে হয়রানির শিকার হয়েছে, তার সংশ্লিষ্ট ওয়ার্ডে যেতে বলা হয়েছে। এই যে মানে তাদের সমন্বয়হীনতা, সামরিক ব্যবস্থাপনাতে চরম নৈরাজ্য, অরাজকতা, যে তারা যে বলছে যে তারা 1 সপ্তাহের মধ্যে 1 কোটিকে দেওয়া হবে, তারপরে বলছিল যে 6 দিনে তারা দেওয়া হবে, ওই কিনা 32 লাখ দেওয়া হবে, একদিনে দেওয়া হবে 32 লাখ, এবং 6 দিনের তারা বলা হচ্ছে যে 32 লাখ ডোজ দেওয়া হবে। কিন্তু আমরা যেটুকু আমরা দেখেছি যে সরকারের যে স্বাস্থ্যবিধিতে সম্পূর্ণভাবে তারা করেছে, ফেল করেছে, ব্যর্থ হয়েছে। শুধু তাই না, বিধিনিষেধও তারা ফেল করেছে। এখন আমরা দেখি সরকারের হাতে আছে, আমরা যতটুকু জানি যে সরকারের হাতে এই পর্যন্ত মোট 2,56,43,920 ডোজ টিকা আছে, এবং এর মধ্যে প্রথম ডোজ টিকা নেওয়া হয়েছে 1,09,953 জনকে, আর 2 ডোজ টিকা পেয়েছে মাত্র 44,16,131 জন। তো আমাদের দেশে গতকাল পর্যন্ত 1,86,00,000 লোক টিকা দেওয়া হয়েছে, এবং এই পর্যন্ত মানে গভর্নমেন্টের হাতে এখন মাত্র 70 লাখ টিকা আছে। তা নিবন্ধন করা হয়েছে প্রায় 2.5 কোটি। নিবন্ধন করে টিকার অপেক্ষায় আছে 1,10,00,000 মানুষ। সরকারের হাতে মাত্র 70 লাখ টিকা আছে। 70 লাখ টিকা দিয়ে সে কিভাবে সম্ভব যে আগামী মধ্যে তারা 1 কোটি লোককে দিয়ে ফেলবেন, কারণ তাদের হাতে তো টিকা মাত্র আছে তারা 70 লাখের মতো। তখন মানে আজকে কালকে দেখেন, খবর নিয়ে দেখেন কি অবস্থা, সেখানে টিকা পাচ্ছে না। টিকার যে অব্যবস্থাপনা, এবং আমি একটি কথা বলতে, এই যে টিকার যে মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারে এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে পিছনে রয়েছে। এবং কদিন আগে টাস্ক ফোর্স যে কথা বলেছে, এবং আমরা দেখি যে এই সরকারের নেতা নেত্রীরা করোনা মোকাবেলায় তারা যে গর্ব করে বলেন যে
তারা করোনায় সফল হয়েছেন। কিন্তু সেই সফলতা আমরা যদি বিদেশ এরিয়া দেখি তাহলে আমরা দেখতে পারবো যে তারা কি পরিমাণ আমি এর পরে তারা যে করোনার যে ব্যর্থতা তারা কি পরিমাণ, যে আমি এই জিনিসটা যে আমি একটু যে সময় দেন তাহলে একটু সময় নেই আমাদের, আমরা একটা বিরতি নেই, বিরতির পরে আবার জিনিসটা আমি বলবো যে আমাদের এশিয়াতে আমরা যে সর্বনিম্ন অবস্থায় আছি এই জিনিসটা আমি ব্যাখ্যা দিয়ে বলে দিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এটিও তাজ রহমান, শুনতে পাচ্ছেন আপনি? জি জি শুনতে পাচ্ছি। আপনারা যেটি নিয়ে আলোচনা করেছিলাম করোনা ও রাজনীতি, এই সংকটকালীন সময় বিশেষ করে খায়রুল কবির খোকন যেটি বললেন যে স্বল্প সংখ্যক টিকা হাতে রেখে কীভাবে গণটিকা কার্যক্রম সফল করা যাবে, এবং আপনি জানেন যে গত 2 দিনে টিকা নিতে গিয়ে টিকার লাইনে দাঁড়িয়ে মানুষের বেশ উপস্থিতি ছিল, সেখানে ভিড় ছিল। অর্থাৎ এরকম যখন চাহিদা বাড়ছে বা মানুষের আগ্রহ বাড়ছে, সে সময় টিকার স্বল্পতার জন্য এই কার্যক্রম কি সামনে ব্যাহত হতে পারে কিনা, এরকম কোনো শঙ্কা আছে কিনা? আপনি কি মনে করেন সরকার এখন আসলে টিকা কার্যক্রম এই জায়গাতে কিন্তু আমি খোকন ভাইদের অনেক কিছু বলতে হয়, কারণ প্রথম যখন অ্যাস্ট্রাজেনেকা টিকা আসলো তখন কিন্তু এই দেশে বাংলাদেশে একটা গ্রুপ নেগেটিভ ক্যাম্পেইন করেছে, তার মধ্যে ওনারাও আছে, এবং এই আমাদের ধর্মের নাম ধরে একটা গ্রুপ নেগেটিভ ক্যাম্পেইন ভ্যাকসিনের এগেইনস্টে করেছে, সেটার একটা প্রতিফলন ছিল। এখন যেটা সরকার করছে বা মানুষ চিন্তা করছে, প্রথম ছিল 55, তারপরে 50, দেন 40, দেন 30, এখন সরকার যখন 18তে ডিক্লেয়ার দিল, ইয়াং জেনারেশন যারা আছে, দোজ আর দি ইয়াং, এখন এরা কিন্তু এই ভ্যাকসিনের ব্যাপারে খুব উৎসাহ, এবং এত বেশি মানুষ উৎসাহ করেছে কারণটা 18 বলার পর থেকে ইয়াং সবাই কিন্তু ভ্যাকসিন নিতে চাচ্ছে, জানে যে এই ভ্যাকসিনটাই একমাত্র, অ্যাটলিস্ট আপনি আইসিইউতে যাবেন না, ডাবল ভ্যাকসিন নেন, আপনাকে সিভিয়ারিটি থেকে বাঁচানো হবে, কিন্তু তারপর আপনাকে মাস্ক পরতে হবে, আপনি ডিস্টেন্স রাখতে হবে। এখন করোনার যে ভ্যাকসিন নিয়ে সরকার গণটিকা করেছে, আমি সেই জায়গাতে একটু আমি বুঝতে পারি না সরকার কেন গণটিকাতে গেল। একটা হইতে পারে সরকার মানুষকে উৎসাহ করার জন্য, দ্বিতীয় হলো সরকারের পর্যাপ্ত ডোজ কিন্তু টিকা হাতে না রেখে গণটিকাতে যাওয়া কতটুকু হলো সেটা আমার বোধগম্য হচ্ছে না। একটা জিনিস হলো, যদি স্মুথলি প্রতি মাসে আমাদের কোটি কোটি ডোজ আসে, এটা সরকার বলছে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা 7 কোটি টিকা পাবো, কিন্তু আমাদের এই মুহূর্তে 70 লাখ টিকা হাতে আছে, আমাদের নিবন্ধন আছে 2,50,00,000, 1,86,00,000 দেওয়া হয়ে গেছে। প্রতিদিন আমাকে আমার ডিয়ার কামাল ভাই বললেন যে আমার তথ্য কোথায় গ্যাপ আছে, আমি যেগুলো এখন আপনাকে দিচ্ছি তা আজকের তথ্য প্রথম আলো এবং আপনার হেলথ এর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী আমি দিচ্ছি। এখানে কোনো গ্যাপ যদি এদের মধ্যে থাকে তাহলে সেটা আমার মধ্যে গ্যাপ আছে। আমি অ্যাকুরেটলি তুলে ধরছি যে প্রতি মিনিটে 5,000 করে আপনার নিবন্ধন করা হচ্ছে, 70 লক্ষ টিকা আমাদের হাতে আছে। কিন্তু সিনোফার্ম থেকে, কামাল ভাই, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা এন্ড ফাইজার মিলে আপনারা টোটালি অগাস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে পাবেন 1,04,00,000 ডোজ, সেটা কোভ্যাক্স এর মাধ্যমে, WHO আন্ডারে যেটা কোভ্যাক্স করা হয়েছে সেই কোভ্যাক্স এর মাধ্যমে আসতেছে সেটা। আর চায়না থেকে আমাদের সরকারে কন্ট্রাক্ট করেছেন 1.5 কোটি টিকার, সেটা টাকা পেইড করা হয়ে গেছে, তার মধ্যে 70 লাখ আছে, বাকিটা আসবে। আরো 6 কোটি যদি আপনি বা 5.5 কোটি আনতে হয় তাহলে নভেম্বরে আসবে আর ডিসেম্বরে আসবে। এর ভিতরে আমরা বাকিগুলা কি করে সরকার আমাদের এই ডোজগুলা গণভ্যাকসিনটা দিবে সেটা জানতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি সেটার কিভাবে করা হবে এবং কিভাবে। হাতে সময় কম, জি আমি একটা জিনিস সময় করি জাহিদ ভাই, আমাদের দেশে কিন্তু লকডাউনের কোনো কার্যকারিতা হবে না, এই দেশে ভ্যাকসিনেশন করে মানুষকে রাখতে হবে। আমরা লকডাউনের এদেশের মানুষ মানবেও না, মানুষের পেটে খিদা প্লাস আমরা লকডাউন মানতে আমাদের মানুষ অভ্যস্ত না। সুতরাং আমাদের একটাই কাজ হবে ভ্যাকসিনেশন। সরকারকে ধন্যবাদ জানাই লাস্ট মুহূর্তে যে তারা চেষ্টা করে যাচ্ছে, কমতি নাই, এটা একটু সমন্বয় যদি আরো সুন্দর করে হয় তাহলে ভ্যাকসিনেশন কার্যক্রম বাংলাদেশের মানুষের জন্য আরো সুন্দর এবং ভালো হবে। জি, তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এস এম কামাল হোসেন, উত্তরগুলো দিয়ে এটা শেষ করছি। খোকন ভাই যে কথা নির্বাচন সংক্রান্ত বললেন যে নির্বাচন কমিশন আমরা দলীয়করণ, উনরা আজিজ মার্কা নির্বাচন করতে চেয়েছিলেন, এইগুলো আলোচনা করতে চেয়েছিলাম না, বলতে হয় মানুষকে স্মরণ করে দিই উনরা কি করছেন। 1,21,00,000 ভুয়া ভোটার করছিলেন, এটা পত্রিকার হেডলাইন। 150 ছাত্র দলের নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন, পত্রিকার হেডলাইন, পত্রিকার নামও বলে দিতে পারি, নাম করা পত্রিকা। নির্বাচনী কর্মকর্তা হচ্ছেন সিবিএন নেতা পিয়নরা, খোকন ভাই নির্বাচন করেছিলেন।
আর 2015 সালে 2096 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন সাপেক্ষে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ বলেছিলেন যে আমার চোখ কান কেউ বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হলো, তারপরও দেখলাম বিএনপির 2 জন প্রার্থী 1 লক্ষ করে ভোট পাইছে ঢাকার শহরে। আর ওনাদের নেতা ফালুকে যখন নির্বাচিত ঘোষণা করেন, ওনাদের আর এক নেতা বি চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে মাগরো কাহার বানালেন। আর নির্বাচন কমিশন সেখানে ভারপ্রাপ্ত সিইসি দুঃখ করে বলেছিলেন সরকার হাইকোর্টের নির্দেশও মানল না, হাইকোর্টের নির্দেশ ছিল সেনাবাহিনী মোতায়েন দিতে। আর একটা কথা যেটা বললেন, উনি বললেন যে জিয়াউর রহমান পাকিস্তানের যে এজেন্ট ছিল। আমি কর্নেল বেগের একটা চিঠি পড়ে শোনাই। এইটা 29 মে 1971 সাল। মেজর জিয়াউর রহমান, পাক আর্মি, উই অল দ্য হ্যাপি উইথ ইউর জব, উই মাস্ট সে গুড ফর, যেটা দেখছে ইউর নিউ জব, ডোন্ট ওরি অ্যাবাউট ইউর ফ্যামিলি, ইউর ওয়াইফ অ্যান্ড ইউর কিডস আর ফাইন। হচ্ছে কর্নেল বেগের চিঠি। এই যে চিঠিটা আমি আপনারে বলি, দেখেন যেটা ভাই যেটা বললেন যে হ্যাঁ বাংলাদেশে আজকে 243 জন লোক মারা গেছে, আমরা খুশি হইতাম যদি এই লোকগুলো মারা না যাইত। কিন্তু উন্নত দেশগুলো যেভাবে মারা গেছেন, আমি আপনার বলতে পারি ইউএসএ মারা গেছে 6,32,987 জন, ইন্ডিয়াতে মারা গেছে 4,27,892 জন, ব্রাজিলে মারা গেছেন উন্নত দেশ, সেখানে মারা গেছেন 5,63,082 জন, ইউকে মারা গেছেন 1,83,281 জন। আমাদের দেশে যে লোক সংখ্যা যেটা বললেন, দেখেন সরকার অক্সিজেন আনছেন। কামাল ভাই ইউকে তে 1,83,000 না 1,30,000 সরি দুঃখিত 1,30,281 জন। এই যে দেখেন সেই তুলনায় আমাদের দেশে যেভাবে ঘনবসতি, সেই তুলনায় আল্লাহর রহমতে লোক কম মারা গেছেন। আমি বিএনপির বন্ধুদের বলবো অপপ্রচার করে লাভ নাই। উনি বললেন গণতামাশা, আপনি টেলিভিশন খুললেন না, মানুষ কি খুশি? মানুষ কি খুশি? হ্যাঁ, তার সাহেব যেটা প্রশ্ন করছেন যে পর্যাপ্ত টিকা, হ্যাঁ আজকে উনি যেটা বললেন এত লক্ষ টিকা মজবুত আছে এবং 15 আগস্টের আগে 54 লক্ষ টিকা আসবে। আমি যতদূর জেনেছি আগামী মাসে সেপ্টেম্বর মাসে 2 কোটি চীনার থেকে আমাদের ক্রয়কৃত টিকা আসবে। উনি যে ইনফরমেশন দিচ্ছেন কোভ্যাক্সের মধ্যে যে টিকা আসবে এটা তো আসবেই, 2 কোটি টিকা আমাদের ক্রয়ের মাধ্যমে আসবে আমি যতদূর জানি। এখন এই টিকাগুলো তথ্যটা নাই কি পাবলিক ডোমেইনে নাই তথ্যটা। হ্যাঁ না ওইটা নাই, ওইটা ইয়ে হচ্ছে আর কি, ওইটা যদি আসে তাহলে আল্লাহর রহমতে এই টিকা আজকে মানুষের ভিতরে দেখেন বিএনপি যে নেগেটিভ কথাগুলো বলেছিল টিকা সম্পর্কে, আমি একটু তামাশা তো জাতির সাথে খোকন বেড়া করেন। ওনাদের নেতা মির্জা ফখরুল কি বললাম, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। মির্জা ফখরুল বললেন এই টিকা বড় লোকদের জন্য এনেছেন, ওনাদের একজন আবশ্যিক নেতা আছেন মুখপাত্র, উনি কি বললেন? উনি বললেন এই টিকা ত্রুটিপূর্ণ, এই টিকা ভালো না, এই টিকা মানুষ মারা যাবে নিলে, গরিব মানুষ মারার জন্য এই টিকা আনছেন, আমি জীবনে এই টিকা নেব না। উনাদের ঘরনার একজন বুদ্ধিজীবী বললেন এই টিকা মুরগির টিকা। জাতির কাছে ক্ষমা আছে, তারা আবার আগে টিকে নিয়ে নিল, জাতিকে বিভ্রান্ত করে তারা আবার টিকে নিয়ে নিল। আজকে আবার যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আপনি দেখেন একজন অন্ধবৃদ্ধ, আমি আপনাদের টেলিভিশনেই দেখলাম টিকা নিচ্ছে, শেখ হাসিনার জন্য দোয়া করছেন। এখানে দলীয় কোন হচ্ছে অন্ধবৃদ্ধকে দলীয়? আপনি কেন গণটিকা দেওয়া হয়েছে? অনেক মানুষ আছে রেজিস্ট্রেশন করতে পারে না, যার ফলে আইডি কার্ড নিয়ে টিকা দিয়েছেন। আমি বরিশালে দেখলাম, আমি একটা টেলিভিশনে, সেখানে প্রতিটি ওয়ার্ডে টিকা দিচ্ছে। আজকে কিন্তু টিকা দিচ্ছেন রেজিস্ট্রেশন যারা করছেন তাদেরকে, কালকে পর্যন্ত গণটিকা দিয়েছিলেন, এটা ট্রায়াল বেসিস, আবার নতুন করে গণটিকা শুরু হবে। আজকে কিন্তু রেজিস্ট্রেশন যারা করছেন তাদেরকে টিকা দিচ্ছে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আমাদের সৌভাগ্য এটুক খালি বলি, আগস্ট মাসে দাঁড়িয়ে আমাদের সৌভাগ্য যে আমাদের একজন শেখ হাসিনা ছিলেন, যার কারণে এই সংকটের মধ্যে আমরা টিকা জোগাড় করতে পারছি। জি, এস এম কামাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। খায়রুল কবির খোকন, এস এম কামাল হোসেন, যে সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর, তাতে কি মানুষের ভোগান্তি কমছে? বা মানে চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা মানে তাদের মধ্যে যে পরস্পর যে মানে সমন্বয়ের অভাব,
সে এক এক মন্ত্রী এক এক নেতা এক এক ধরনের কথা বলছেন। এই বলার কারণে যে মানে একটা হজবর লেজেগবর অবস্থা করে ফেলছে। এই যে আমাদের এই কোভিডের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কদিন আগে আমরা দেখলাম যে এক মন্ত্রী আমাদেরকে যে ওই এক সপ্তাহে দেওয়া হবে, 1 কোটি টিকা দেওয়া হবে, সেখানে 6 দিনে 32 লাখ টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, 1 সপ্তাহে 1 কোটি টিকা দেওয়া হবে, এই কথা বলছেন। এই ঘন ঘন তার এদের নেতাদের বক্তব্য পরিবর্তন করার কারণে একজন সিভিল সার্জন মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন আমাদেরকে মার খাওয়ার উপক্রম হয়েছে। একজন সিভিল সার্জন বলছেন। আর কোন পর্যায়ে গেলে একজন সিভিল সার্জন তো মানে ওই সরকারেরই কর্মকর্তা, তাই না? সেখানে এই কথা বলছেন। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে যে উন্নয়নশীল বিশ্বের টিকাদান পর্যবেক্ষণ IFM, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স প্রতিবেদনে অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে করোনা ভাইরাসের টিকাদানের পেছনের সারিতে আছে বাংলাদেশ। এটা আমার বক্তব্য না, এটা তাদের বক্তব্য। তারা আছে বড়, সেখানে আজকে বলে যে টাস্কফোর্সের যে দেখা যায় যে দৈনিক গড়ের টিকাদানের হার 0.11%, অর্থাৎ প্রতি 100 জনকে টিকা পাচ্ছে 0.11 জন। এই হার ভারতে 0.31%, পাকিস্তানে 0.19%, শ্রীলঙ্কায় 1.63%। এই দেশগুলোতে টিকাদানে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে। তো সেখানে আমরা মানে আশেপাশের দেশ থেকে এশিয়ার মধ্যে সব কারেকশন করি খায়রুল ভাই, পাকিস্তানে 0.63 না 0.19 না 0.19 পাকিস্তানে 0.19 রাইট। মানে এটা আমি চলতি মানুষের যে টিকাদান সম্পন্ন করতে হলে বাংলাদেশের গড়ে 0.49% হারে টিকা দিতে হবে, সফল করতে হয়। আর 2002 সালের মাঝামাঝি 60% টিকা দিতে হলে দিনে 0.35% হারে টিকা দিতে হবে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলো কিভাবে কত দিনে 80% তথা 13 কোটি মানুষ 13,60,00,000 মানুষকে 2 ডোজ করে টিকা দিবে, হাতে আছে মাত্র কয়েক লাখ টিকা। সরকার চীন থেকে টিকা নিয়ে আসতে শুনলাম, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বললেন। তো সেখানে এই যে চীনের থেকে যে টিকা যেটা আসার কথা ছিল সেটা এখন আমরা 1.5 কোটির বোধহয় তার চুক্তি হয়েছে, 70 লাখ বোধহয় আসবে, আর বাকিটা কবে আসবে সেটা অনিশ্চিত। এবং টিকা আনতেছে $10 করে, আমরা যতটুকু জানি। আমরা জানি যে গণস্বাস্থ্যকে প্রস্তাব দেওয়া হয়েছিল মানে $10 করে দেওয়া হবে, কিন্তু যেটা রাশিয়ার থেকে আসা স্পুটিন ডি যেটা করা হয়েছিল, কিন্তু দেখা যায় যে $10 করে আমাদের বেশি দিয়ে, প্রায় $2.5 বেশি দিয়ে আমরা কেন চীন থেকে নিয়ে আসবো? এটা আমাদের বুঝতে হবে যে কী স্বার্থ এখানে আছে। এর আগে যেটা আমরা দেখছিলাম যে ওই যে সেরাম ইনস্টিটিউটে থেকে যেটা অক্সফোর্ডের টিকা নিয়ে আসার কারণে 3 কোটি টাকা অগ্রিম দিয়েও সেখানে ভ্যাকসিনগুলোর মাধ্যমে যাওয়ার একটি দেশের উপর নির্ভর করার কারণে আমাদের দেশে যে বিপর্যয়টা হয়েছিল সেখানে মাত্র আমরা 70 লাখ টিকা পেয়েছিলাম, সেখানে বাকি টিকা আমরা পাইনি। সেই টিকা না পাওয়ার কারণে এখনও আমরা সেই টাকা অগ্রিম দেওয়া পাইনি। যেখানে যে এক টিকাতে 70 টাকা করে 77 টাকা করে মুনাফা করেছে ভ্যাকসিনকো, তার মানে 50 কোটি টাকা ইনভেস্ট করে সেখানে 38 কোটি টাকা মুনাফা করেছে। সেখানে আবার তারা একই অবস্থা হচ্ছে। তাহলে আজকে জনগণকে টিকার আওতায় আনতে হবে এবং টিকা দিয়ে তাদেরকে সুরক্ষা দিতে হবে, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই। ইতিমধ্যে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা হেলথ সেন্টার করেছি, আমরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি এবং আমরা বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় গিয়ে আমরা রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করছি, যেখানে আমরা সহযোগিতা করতেছি আমরা এই সরকারকে, যেন এটা জাতীয় ওরা করে নাই। ওরা গণটিকা যদি আজকে যে বিশৃঙ্খলা, আজকে যে এই যে অরাজকতা সৃষ্টি হয়েছে, গণটিকা যে আজকে বিশৃঙ্খলা হচ্ছে, এর মূল কারণ হলো যে আজকে যদি সামাজিক সংগঠনগুলি, আজকে যদি এনজিওগুলি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যদি সম্পৃক্ত করা হতো, তাহলে সবাই সম্মিলিত উদ্যোগ নিলে কিন্তু একটি সিস্টেমিক ওয়েতে হতো। কারণ হাজার হাজার লোক গিয়ে মাত্র 200-250 লোক টিকা পাচ্ছে, আর হাজার হাজার লোক ফিরে যাচ্ছে এবং তার সংক্রমণ হয়ে আরও ছড়াবে, এবং সেটাকে তারা একটি সিস্টেমের মধ্যে আনতে পারে নাই। এই যে তাদের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই বলছেন একজন সিভিল সার্জন ক্ষুব্ধ প্রকাশ করছেন যে আপনাদের মার খাওয়ার প্রয়োজন হয়েছে। এই পর্যায়ে গিয়েছে। আর সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ SM কামাল হোসেন এবং আমি বলেন এক মিনিট কিছু কথা বলছে তো দিছে, সে যেটা বলেন স্বেচ্ছাসেবক না স্বেচ্ছাসেবক, এই কথাগুলো দিয়ে দেবেন। স্বেচ্ছাসেবক নাই মানে 32,700 জন টিকাদারিকারী মানে আছেন, স্বেচ্ছাসেবক আছেন 48,449 জন, এবং ক্যাম্পেইনে কার্যক্রমে আছেন 32,706 জন। উনি যেটা বললেন যে বিএনপি তো মিথ্যা ইনফরমেশন ছাড়া, ত্রাস সৃষ্টি করা ছাড়া
মানে আপনাদের- মানে আপনার আপনাদের ক্রাইসিস পররাষ্ট্রমন্ত্রী সৃষ্টি করা বলছেন, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী ক্রাইসিস বলছেন, সৃষ্টি করা সবাই ক্রাইসিস আমাদের সৃষ্টি কথা করা দিয়ে ছাড়া কেউ- কোনো কেউ- কাজ আছে? কেউ আমাদেরকে ভ্যাকসিন দেয় না, মুলা ক্রাইসিস সৃষ্টি ঝুলিয়েছে, করার কোনো মুলা কাজ আছে? ঝুলিয়েছে। তারপরে যে উনরা যেটা বললেন, দেখেন উনরা বললেন যত টাকা 26 লাগে কোটি, ভ্যাকসিন আনেন, 26 এখন কোটি যখন 60 লাখ সরকার মানুষকে সরাসরি টিকা দিতে ভ্যাকসিন পারবে না, আনছে, 3 বছরও পারবে না দিতে। হ্যাঁ সরকার সরাসরি চলছে। ভ্যাকসিন, আরে শেখ হাসিনা যা পারেন, আপনাদের জি। নেতৃত্ব 3 গেছিল, বছরও দিতে পারবে না, যে আপনাদের গতিতে নেতৃত্ব চলছে। গেছিল ঘূর্ণিঝড় এলাকায়, সেগুলো যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যান, একদিনই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আর শেখ হাসিনা বিরোধী আমরা দলের চাই- নেত্রী ছুটে আমরা চাই গিয়েছিলেন। সকল শেখ মানুষকে, হাসিনা এই সকল পর্যন্ত নাগরিককে, সফল হয়েছে, মানে ব্যর্থ হয় নাই। প্রায় ধরে আপনাদের 80% মতো ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে জেসিম কামাল হোসেন, খায়রুল কবির খোকন এবং এটিউ তাজ রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।